বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। আমরা সরাসরি যোগ দিচ্ছি রাষ্ট্রপতির ভাষণে। আজকে দেখতে পাচ্ছি মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়। আমি আশা করি তারা নির্মূল হবে। দর্শক, আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে। আপিল বিভাগ যেটা রায় দিয়েছিলেন, রাজনীতিতে নতুন আরেকটা সংকট তৈরি করতে চলেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার মধ্যে। কি হতে চলেছে? প্রফেসর ইউনূসের সরকার কি সত্যি থাকছে না? সরকার পরিবর্তিত হয়ে যাচ্ছে? এই রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা থেকে সরে যাবেন। বেইজিং এ একটা বৈঠক যেটা হয়েছিল, সেখানে এই আলোচনার পথটা সুগম হয়েছে। দেশের জরুরি অবস্থা আসবে, 111 টাইপের কিছু আসতে পারে। আর জরুরি অবস্থা আসলে কোনো নতুন অপারেশন স্টার্ট হলে মূল ঝামেলাটাই পড়বে। আমরা কিন্তু রুমিন ফারহানাকে আওয়ামী লীগের দালাল হিসেবে চিনি না। তো আওয়ামী লীগের দালাল কারা ছিল? আওয়ামী লীগের দালাল ছিল হাসনাত আব্দুল্লাহ, যারা শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলছে, বাপ বলছে, পিতা বলছে, এবং এগুলো বলে তারা কবিতা লিখছে। দর্শক, দেশ পূর্বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। দর্শক, আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে। গতকালকে আমরা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার যে রিট, সেটা আপিল বিভাগ যেটা রায় দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে, সেই রায়ের রিভিউ, আজকে রিভিউ শুনানি শেষে আদেশ আসতে পারে এবং সেই আদেশটা বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা পরিবর্তিত হয়ে যাওয়ার একটা লক্ষণ তৈরি হয়েছে। যদি ফিরে আসে, তাহলে বর্তমান সরকারের অবস্থা কি হবে? কারণ ইন্টারিম গভর্নমেন্ট এটা সংবিধানে কোথাও নেই, তত্ত্বাবধায়ক সরকার তখন সংবিধানে অস্তিত্ব লাভ করবে। সেই প্রেক্ষিতে নতুন সরকার গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান যে শর্ত, সেটা হচ্ছে যে মহামারী কিংবা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ছাড়া 3 মাসের মধ্যে, অর্থাৎ 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। এই সরকারের ফরম্যাটও যদি চেঞ্জ হয়, শোনা যাচ্ছে যে এই সরকারের ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। প্রফেসর ইউনূস সরকারের অধীনে যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই স্ট্যাটাসটা থাকবে না। এই সরকারকে নতুন ভার্সনে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিবর্তিত করা হবে এবং তারা যদি সংবিধান মানতে চান, জুলাই সনদটাকে যদি সংবিধানের উপরের সংবিধান না ভাবেন, বর্তমান সংবিধানকে যদি মানতে চান, তাহলে আগামী 90 দিনের মধ্যে, অর্থাৎ আজ থেকে আগামী 90 দিনের মধ্যে তাদেরকে নির্বাচন দিতে হবে। এরকম প্রক্রিয়ায় যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে যে নভেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। নভেম্বরের মধ্যে নির্বাচন, যখন এর আগে আলোচনা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সেটা 1 মাস এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে যদি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা অটোমেটিকলি সংবিধানে ফিরে আসে। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে সরকার কি করবে? তাহলে অনেকগুলো অপশনে যেতে পারে পরিস্থিতি, যে এই ঝামেলার মধ্যে প্রফেসর ইউনূস যেতে চান না বলে তিনি সরে যেতে পারেন। অন্য কারো নেতৃত্বে 10 সদস্যের কিংবা 11 সদস্যের একটা উপদেষ্টা পরিষদ নিয়ে একটা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে, যারা 90 দিনের মধ্যে নির্বাচন করবে। এই সরকারের ফরম্যাট, অর্থাৎ প্রায় 24 জন যে উপদেষ্টা, এই ফরম্যাট যে থাকছে না, এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। এখন ব্যাপার হচ্ছে যে প্রফেসর ইউনূস নেতৃত্বে থাকবেন কি থাকবেন না। প্রফেসর ইউনূস কি চাইবেন নভেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দিতে? তত্ত্বাবধায়ক সরকারের যে সাংবিধানিক প্রোটোকল, সাংবিধানিক যে নিয়ম, সেটা মেনে সেখানেই বিপত্তি দেখা যাবে। আবার তত্ত্বাবধায়ক সরকার যখন ফিরে আসছে, তখন অতি সম্প্রতি মার্কিন কূটনীতিকের প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে মিটিং, সেটা প্রচণ্ড চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সাধারণত রেওয়াজ ভেঙে প্রধান বিচারপতির বাসায় কোনো মিটিং হয় না, কোনো দ্বিপক্ষীয় মিটিং হয় না, কিংবা অভ্যন্তরীণ কোনো মিটিংও হয় না। মিটিং করতে হলে প্রধান বিচারপতির কার্যালয়ে মিটিং করতে হবে, কিন্তু সেই রেওয়াজটা ভেঙে প্রধান বিচারপতির বাসায় মার্কিন কূটনীতিবিদ গিয়ে মিটিং করেছেন। এবং তখন থেকেই নানা রকমের আলোচনা হচ্ছে, যে তার মাঝে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির মিটিংও দেখেছি। তখন থেকেই আলোচনা হচ্ছিল যে আদালত কোনোভাবে এই সরকার ব্যবস্থার মধ্যে কোনো ভূমিকা পালন করতে চলেছে কিনা। অনেকে আবার বলার চেষ্টা করেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার পেছনে মার্কিন ইন্ধনটা অনেক বেশি রয়েছে এবং মার্কিন প্রশাসন এখন চাইছে না প্রফেসর ইউনূস সরকার আর কাল বিলম্ব করুক নির্বাচনের ব্যাপারে। যত
দ্রুত সম্ভব তারা নির্বাচন দিক, অথবা প্রফেসর ইউনূস সরে গিয়ে নতুন ফরম্যাটের একটা সরকার এসে 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করুক। কিন্তু সেটা হওয়ার বাস্তবতা কি রয়েছে? যখন পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া, এরকম নানা জটিলতা তৈরি হয়েছে রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে, তখন ব্যাপারটা কিন্তু সহজ ব্যাপার হবে না। তার মানে হচ্ছে রাজনীতিতে নতুন আরেকটা সংকট তৈরি করতে চলেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার মধ্যে। কি হতে চলেছে? অস্থিরতা তো সৃষ্টি হবে, এটা নিশ্চিত, কিন্তু শেষ পর্যন্ত পরিণতি কি হতে চলেছে? প্রফেসর ইউনূসের সরকার কি সত্যি থাকছে না? সরকার পরিবর্তিত হয়ে যাচ্ছে? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, একথা বলছেন নাহিদ ইসলাম, তাও আবার বিদেশে বসে, খুবই তাৎপর্যপূর্ণ। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারি তো বলেছেন যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। এর অর্থ কি? ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কি হবে? দেশের জরুরি অবস্থা আসবে, 111 টাইপের কিছু আসতে পারে। যেহেতু দুই পক্ষ অনর যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না, আর এক পক্ষ না ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে কারচুপি করে আমাদের ক্ষমতা আসতে হবে, এই জন্য এই কারচুপিকারীদের কপালে জরুরি অবস্থা আছে। আর জরুরি অবস্থা আসলে কোনো নতুন অপারেশন স্টার্ট হলে মূল ঝামেলাটাই পড়বে বিএনপি। কারণ জরুরি অবস্থার পর সরকার যে অপারেশন চালাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠান্ডা রাখার জন্য, এতে মূল এমনিতেই যেভাবেই হোক না কেন অনিবার্যভাবে ধরাটা পড়বে বিএনপি। কারণ দেশে মাস্তানি করে কারা? বিএনপি। চাঁদাবাজি করে কারা? বিএনপি। আর আমি একটা কথা বলেছি যে বিএনপি 5 আগস্টের পর থেকে যত চাঁদাবাজি করেছে, এরা যদি মনে করে যে না আমরা অনুকূল পরিবেশে চাঁদাবাজি করে বেঁচে গেছি, তা না। টুডে আর টুমরো, 1 বছর পর হোক আর 5 বছর পর হোক আর 3 মাস পর হোক, প্রত্যেকটা টাকার কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। যারা মাস্তানি করেছেন, জামাত নেতার গায়ে হাত দিয়েছেন, জামাত কর্মীর দাড়ি ছেড়ে ফেলেছেন, শিবির কর্মীর উপর হামলা করেছেন, একটাও বাঁচতে পারবে না, সবগুলোর কড়াই গন্ডায় হিসাব তাদেরকে দিতে হবে। পোস্টার ছেড়েছেন, সব লিখিত আছে। আওয়ামী লীগ সেই 15 বছর আগে কি করেছে এখন চেঁচা খাচ্ছে না, ওইরকম আপনার 3 মাস পর হোক আর 4 মাস পর হোক সবগুলোর চেঁচা খেতে হবে। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, এখন এটা সুন্দর সমাধান হচ্ছে আগেভাগে যদি বিএনপি মেনে নেয় না নির্বাচন ফেব্রুয়ারিতে না কবে এটা মুখ্য নয়, আসুন আমরা একটা নতুন সংবিধান বাস্তবায়ন করি, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করি, জুলাই সনদের ভিত্তিতে একটা নির্বাচনের ব্যবস্থা করি এবং নির্বাচনের আগেই এগুলো বাস্তবায়ন মেনে নিই। মানে জনগণ যেটা চায়, অথবা একটা গণভোট দেওয়া হোক এই সবগুলো বিষয়ের উপর, জনগণ যেটা চায় সেটাই হবে। তারপরে আমরা ঐকমত্যের ভিত্তিতে ধীরে ধীরে সামনের দিকে এগোই। অথবা আসুন আমরা সবাই একটা জাতীয় সরকার করি। যদি এইটা করে বিএনপি সহ সবাই, তাহলে সবাই বেঁচে যাবে, নইলে সবার কপালে মোরাললেস বিপদ আছে। হ্যাঁ, যে কোনো সময় 111 ও জরুরি অবস্থায় প্রাথমিক মাইটটা খাবে বিএনপি, জামাত প্রথমে স্বস্তির মধ্যে থাকবে, কিন্তু পরে জামাতকেও ধরবে। এবং 111 বিএনপি ভেবেছিল যে আগেরবার 111 সরকারের সাথে আপোষ করে ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ, এবার আসবো আমরা, না, তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতা এনে দিয়ে যাবে বিএনপি, জামাত উভয় মার খাবে। এজন্য দেশে যদি কোনো এই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি, এর জন্য পুরোপুরি দায়ী থাকবে বিএনপি। সমাধান একটাই, জাতীয় সরকার গঠন করা, নইলে কপালে বিপদ আছে। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ইটস ফাইনাল। নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে, কিন্তু গণঅভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। সেই কাঠামোগত পরিবর্তন না হলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করবো। নাহিদ ইসলাম শুধু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা বলেননি, নির্বাচন প্রত্যাখ্যান করার কথা বলেছেন। আর প্রত্যাখ্যান করার অর্থ হচ্ছে নির্বাচন ঠেকিয়ে দিবে নাহিদ ইসলাম, এই নির্বাচন হতে দিবে না। ব্যালট বাক্স ভোটের যন্ত্রপাতি লাঠি দিয়ে কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়া হবে, পদ্মা নদীতে, যমুনা নদীতে ফেলে দেওয়া হবে। ফাজলামি। হাসিনা পতন ঘটিয়েছে নাহিদ ইসলামরা জীবন বাজি রেখে ভোট চুরির জন্য? না, একদম সপ্তাহ অস্তাস করে ফেলা হবে। নাহিদ ইসলামের বক্তব্য সার কথা এটা। জাতীয় সরকারের কোনো বিকল্প নেই, যে কোনো সময় জরুরি অবস্থা 111 আসতে পারে যদি বিএনপি সোজা না হয়, এই ইউনূস সরকার যদি লাইনে না আসে, এবং 111 যদি আসে, জরুরি অবস্থা যদি আসে, এর জন্য প্রধানত দায়ী থাকবে বিএনপি, তারপরে ডক্টর ইউনূস সরকার, কারণ উভয় এটা ঠেকানোর জন্য কার্যকর ব্যবস্থা নেয়নি। আর এরকম ঘাটতারামি করলে তো 111 আসবেই। ওই যে রুমিন ফারহানা বলেছেন না যে আমাকে অলমোস্ট ধাক্কা দেওয়ার চেষ্টা, দেখেন পুরোপুরি ধাক্কা দেওয়া না, অলমোস্ট এবং চেষ্টা। এবার অলমোস্ট চেষ্টা হবে না, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই। রুমিন ফারহানা বলছেন না, ওইরকম আকাম করলে নির্বাচন বানচাল হবে, আকাম করা যাবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শঙ্কা প্রকাশ এই বিষয়টা, এটা ভদ্রতা, এই শঙ্কা টঙ্কা কিছু না। বাস্তবতা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে আর ঠেকিয়ে দেওয়া হবে। এখন নাহিদ ইসলামরা নির্বাচন ঠেকাতে মাঠে নামলে এদেরকে গুলি দিয়ে গুলি করাবে, এটা সম্ভব? কি মনে করেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন পুলিশ নাহিদ ইসলামদের উপর গুলি করবে, নির্বাচন ঠেকাতে চায়? কখনোই না। সরকার সর্বোচ্চ পারবে এনসিপি কে সিট বাড়িয়ে দেওয়ার কথা বলতে পারবে, যে বাবা তোমাদের সিট আর একটু বাড়িয়ে দিই, তোমরা আসো, তোমাদের কি প্রধান বিরোধী দল বানাই, 30টা না তোমাদের 35টা দিয়ে আসো। এইগুলো বলা ছাড়া অন্য কোনো উপায় এদের হাতে নেই। তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচন অংশগ্রহণ করতে চাই, আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হতে হবে বলে আমরা মনে হচ্ছে না। আচ্ছা, গণপরিষদ নির্বাচন হতেই হবে, এর মানে নতুন সংবিধান লাগবেই। আচ্ছা, বিএনপি যদি এত ভোট করে নির্বাচনের উপর এত আস্থা, ভাই স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদ নির্বাচনের ভয়টা কোথায়? গণপরিষদ নির্বাচনে তো আপনারাই জিতবেন, আপনাদের যদি এত ভোট থাকে। স্থানীয় সরকার নির্বাচন তো আপনারাই জিতবেন, এটা মানেন না কেন?
যদি সঠিক সময়ে নির্বাচন হয় তাহলে আমাদের এই অন্তর্বর্তী বা ইন্টারিম সরকারের যে মেয়াদকাল খুব বেশি দিনের নাই, সবকিছু প্রস্তুত, একটা সুষ্ঠু নির্বাচন হবে, তারপর নির্বাচিত সরকারের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা থেকে সরে যাবেন। আগামীতে কোনো রাজনৈতিক দলের কোনো পদপদবি বা কোনো কিছুতে তিনি আসবেন না। তবে যাবার আগে শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই জিনিসগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্বের কল্যাণে জড়িত, আর যেটা বাংলাদেশের জন্য ভালো, যেটা রাষ্ট্রের জন্য ভালো, যেটা জনগণের জন্য ভালো, সেই কাজকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের দায়িত্ব। এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামীতে যদি কোনো চ্যালেঞ্জিং ইস্যু থাকে যুদ্ধ নিয়ে, সেটার প্রধান একটা অংশ হচ্ছে ভারত এবং মিয়ানমার। সো বাংলাদেশের উচিত আজকে থেকে পরিকল্পনা করা যে আগামীতে কখনো ভারতের সাথে যদি আমাদের যুদ্ধে জড়ানো লাগে অথবা মিয়ানমারের সাথে লাগে, তাহলে আমাদের প্রস্তুতির জায়গাটা কতটুকু আছে। বাংলাদেশ এই মুহূর্তে উন্নতি করছে, তবে সামরিক শাখাগুলোতে বিশেষ করে প্রতিরক্ষা খাতে আমাদের খুব বেশি কিছু নাই। মিয়ানমার যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে 2-4 মাসে বাংলাদেশ দখল করে ফেলতে পারবে। ভারত ধরেন সর্বোচ্চ 5 দিন লাগবে, যেই পরিমাণ তারা উন্নত মানের ক্ষেপণাস্ত্র, বোমা টোমা, যুদ্ধ জাহাজ বানিয়ে রাখছে। এটা আপনার স্বীকার করেন না করেন, এটাই বাস্তবতা। তবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সর্বশেষ পর্যায়ে বাস্তবায়িত হতে যাচ্ছে, এগুলো কিছুদিন হলেও যুদ্ধটার মেয়াদ বাড়াই দিবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান J-10C খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটি কেনার প্রক্রিয়া মোটামুটি শেষ দিকে। তো কয়টা কিনতে যাচ্ছে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গত মার্চে চীন সফরে গিয়েছিলেন, তখন এটা আলোচনায় ছিল। বাংলাদেশের গণমাধ্যম না, ভারতীয় গণমাধ্যমগুলো বলছিল যে 26শে মার্চ প্রধান উপদেষ্টা যখন আপনার চীনে সফরে গিয়েছিলেন, তখন তিনি চীন থেকে কিছু জঙ্গি বিমান মানে যুদ্ধ বিমান কেনার জন্য পরিকল্পনা করছেন। আর এরপর আমরা বিষয়টা দেখছি যে আর কি বলে যে সামনের দিকে আগায় না। বাট এখন আমরা দেখছি যে এই মুহূর্তে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে 3 বাহিনী, সেনা, নৌ বিমান এটাকে আধুনিকরণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আর এর অংশ হিসাবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি J-10C বিমান কিনতে যাচ্ছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের 2জন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলছেন যে আপনার চীনের কাছ থেকে 12টি J-10C জঙ্গি বিমান কিনতে যাচ্ছে সরকার। চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টার সফরের আগে থেকেই বাংলাদেশ এবং চীনের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং বেইজিংয়ে একটা বৈঠক যেটা হয়েছিল সেখানে এই আলোচনার পথটা সুগম হয়েছে। এখন খুব শীঘ্রই আপনার এই বিমানটা বাংলাদেশ বিমান বাহিনীতে কানেক্টেড হতে যাচ্ছে। তো এটা কি? চীনের তৈরি জঙ্গি বিমান J-10C, এটা ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত। এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট এটাকে 4র্থ প্রজন্মের জঙ্গি বিমানের বহুমাত্রিক একটা সংস্করণ বলা হয়ে থাকে। এটা সক্ষমতাতে আছে সুপারসোনিক গতিতে উড্ডয়ন করতে সক্ষম এবং শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্তকরণেও এটা অত্যন্ত দক্ষ। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে। এটি 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে। জঙ্গি বিমানটির প্রযুক্তি, গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা ও নজরদারিতে সক্ষম। 4র্থ প্রজন্মের আগের জঙ্গি বিমানগুলোর আলাদা ভূমিকা ছিল, যেমন নজরদারি, আকাশ থেকে বোমা ফেলা, অন্য জঙ্গি বিমানের সাথে লড়াইয়ের। কিন্তু মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট যেটা আমরা কিনতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার শত্রুর স্থলঘাটি, ট্যাঙ্ক, আর্টিলারি বা অবকাঠামোতেও হামলা চালাতে সক্ষম। নজরদারির পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আকাশ থেকে সমুদ্রে যুদ্ধ জাহাজেও আক্রমণ পরিচালনা করতে পারে। শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়ে তা বিকল করে দিতে পারে, অর্থাৎ বহুমাত্রিক অভিযানে এটা সক্ষম। আপনাদের খেয়াল থাকার কথা, গত মে মাসে কাশ্মীরে